আমাদের যে কোশ্চেনটা ছিল যে জুরিসডিকশন নিয়ে যে কথাটা আমরা বারবার এই ট্রাইব্যুনালে বলতে চেয়েছি যে এই ট্রাইব্যুনাল হচ্ছে 1971 সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিলেন তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল হয়েছে। এটাই আমরা আমাদের অ্যাপ্লিকেশনে বলতে চেয়েছি এবং এটা ছিল বেডরক, অর্থাৎ মূল ভিত্তি, এই আইনের মূল ভিত্তি এবং মূল স্পিরিটই ছিল যে যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে এবং তার কারণেই কিন্তু এই আইনটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আর আমি যেটা আবারও বলতে চাই যে জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট এবং পলিটিক্যাল কনফ্লিক্টকে বিচার করার জন্য এখানে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে এবং আমাদের দেশের আমাদের যে কোর্ট আছে সেখানে এর জন্য ব্যবস্থা আছে। আর সেকেন্ডলি যে যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। এখন আপনারা কি করবেন? আদেশ কি হলো, আপনারা কি করবেন এখন? আমার সিনিয়র মিস্টার এমআই ফারুকি উনি এই আর্গুমেন্ট করেছেন গত 20 তারিখে এবং ওনার আর্গুমেন্টের ভিত্তিতেই কোর্ট আজকে অর্ডারের জন্য রেখেছিলেন। উনি সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব। না, এবং এটার জন্য যুদ্ধ হওয়া জরুরি না, এটা বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আমরা একটা কথা বলতে চেয়েছি বারবার যে একটা আইন পড়তে হয় সম্পূর্ণভাবে, কোনো পিসমেল বেসিসে না, একটা আইন সম্পূর্ণভাবে পড়তে হয়। সেই আইনে আমাদের যে প্রিএমবেলে যেটা বলা আছে একটা আইন কিভাবে পাশ হবে সেটাও বলা থাকে। সেটা আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে কিভাবে একটা বিল নিয়ে আসে, একটা আইন তৈরি হয়, যখন আইনসভা হয় একটা বিল আসে, সেই বিলের মধ্যে বলা থাকে যে কি কি থাকবে, কেন এই আইনটা হচ্ছে এবং এর ভবিষ্যৎ কী এবং এর বর্তমান কী, সম্পূর্ণ রকম বলা থাকে এই বিলের মাধ্যমে। ওখানে একটা আলোচনা হয় এবং এই 1971 সালের এই আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য যে একটা আইন হবে সেটা কিন্তু ওই বিলের মাধ্যমে আসছে। দীর্ঘদিন এটা নিয়ে সংসদে আলোচনা হয়েছে, তারপরে একটা বিল হয়েছে এবং তারপরে আসছে। এবং যখন একটা আইন হয় তার একটা লং টাইটেল থাকে, অর্থাৎ এই আইনটা কী কারণে এটা বোঝা যায়, এই কারণে এই আইনটা। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যুদ্ধটা হচ্ছে বেসিক কগনেট ল এবং যুদ্ধের পরবর্তী এই যে আর যা আছে তার সাথে এগুলো হচ্ছে অফশুটস, অর্থাৎ এই কগনেট লয়ের হচ্ছে আদার হ্যান্ডস, অর্থাৎ এখান থেকেই শাখা প্রশাখা হিসাবে বের হয়ে আসছে। আমাদের ল্যাটিন প্রবাদ আছে ইজাজডাম জেনোরিস, এটাকে বলে ইজাজডাম জেনোরিস। যেমন এখানে আপনারা অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, আবার অনেক বোনেরাও আছেন, সবাই কিন্তু সাংবাদিক, কিন্তু দুটো ভাগ আছে, ভাইয়েরা একটা ভাগ, বোনেরা একটা ভাগ। ঠিক ওরকমই ইজাজডাম জেনোরিসের যে বিষয়টা, তো এই আইনটাকে পড়তে হবে আপনাকে ওইভাবে। এটা একটা পিসমেল বেসিসে পড়া যাবে না। আর্টিকেল 47-এ সুরক্ষা দেওয়া আছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এটাই হচ্ছে বেসিক জিনিস। আমি যুদ্ধ অপরাধী না, এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না। আইনে তো সুযোগ আছে, এখন আপনারা হাইকোর্টে যাবেন কিনা? এই আইনে তো সুযোগ আছে আপনাদের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার, আপনারা হাইকোর্টে যাবেন কিনা? এটা আমার সিনিয়র মিস্টার এমআই ফারুকি, এটা ওনার ড্রাফট এবং ওনার আর্গুমেন্ট ছিল। উনি যদি সিদ্ধান্ত নেন আমি ওনার সাথে কথা বলবো, আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো। উনি যদি সিদ্ধান্ত নেন অবশ্যই আমরা যাব। আপনি আরেকটা প্রশ্ন তুলেছিলেন যে যেটা হচ্ছে কোর্ট বলছেন যে এটা তাদের বিবেচ্য বিষয় নাই, মানে জিয়াউল হাসান ওনার 7ই আগস্টে ওনাকে আটক করা হয়, 16 তারিখে তাকে প্রডিউস করা হয়, এই প্রসঙ্গটা আপনি কি বলতে চেয়েছিলেন? আচ্ছা, এটা আমি বলতে চেয়েছি যে 7ই আগস্ট রাত 9:30টায় ওনাকে দুইজন, ওনাকে না বলে নামটা বলার জন্য সহজ। 7ই আগস্ট 2024 রাত 9:45, 9:30 না, আমি ভুল বললাম, রাত 9:45টায় ওনার বাসার রোডের, অর্থাৎ নক্ষত্র বাসা, যেটা ক্যান্টনমেন্টের বাসার রোডের নক্ষত্র বাসা থেকে ওনাকে দুইজন এসে ওখান থেকে ওনাকে জিয়াউল হাসানকে আমি তখন ওখানে উপস্থিত ছিলাম এবং ওনাকে একজন হচ্ছে জিয়াউল হাসানকে নিতে এসছেন, একজন হচ্ছেন আর্মি অফিসার যার ড্রেস পরা ছিল এবং আর একজন ছিলেন আর্মি, ওনার ড্রেস ছিল না।
এবং ওনাকে যখন নিয়ে যায় তখন ওনাকে বলা হয়েছিল যে ওনাকে অফিস থেকে ডেকে পাঠিয়েছে, চিফের অফিস থেকে ডেকে পাঠিয়েছে, এবং উনি ওভাবে ওনাদের সাথে গাড়িতে উনি চলে যান। এবং ওখানে পৌঁছানোর পরে উনি 5-7 মিনিটের মধ্যে আমাকে উনি ফোনে জানান যে ওনাকে নির্ঝর, ক্যান্টনমেন্ট এলাকার নির্ঝর এলাকার 604 নম্বর রুমে ওনাকে আটক করা হয়েছে এবং ওনাকে ওখানে রাখা হয়েছে। এবং উনি আমাকে বললেন যে আমার টেলিফোনগুলো ওরা এখন নিয়ে যাবে, হয়তো তোমার সাথে আমার আর যোগাযোগ করা যাবে না। এইটুকুই। পরের দিন সকালবেলা, অর্থাৎ 8 তারিখে সকালবেলা ফজরের নামাজের পরে আমি ওই বাসা থেকে আসি এবং এসে আমি আবারও ক্যান্টনমেন্টে যাই। 9:30টায় আমি ক্যান্টনমেন্টে যাই আর্মি চিফের সাথে দেখা করার জন্য। এবং আর্মি চিফের সাথে যখন দেখা করতে যাই, ওনার আসলে ওই দিন উনি 8 তারিখ ছিলেন এবং ওই দিন আমাদের প্রফেসর, আমাদের এখন যে বর্তমান উপদেষ্টা মহোদয়, উনি এসেছিলেন, উনি ব্যস্ত ছিলেন, উনি আমার সাথে দেখা করতে পারেন নাই। আমি 1:45 পর্যন্ত ওই বাড়িতেই ছিলাম, ওই অফিসেই ছিলাম, ক্যান্টনমেন্টের ওই অফিসেই ছিলাম। এবং সেখান থেকে আমি আবারও আমি জিয়াউল হাসানের বাসায় যাই, বাসার রোডের, এবং সেখানে যেয়ে দেখি সেই বাসার মধ্যে অনেক আর্মি অফিসার, দরজার মধ্যে তার যে কর্মচারী যারা ছিল তারা বসা, এবং ওখানে সমস্ত কর্মচারীরা বসা, এবং আমাকে ঢুকতে দেয়নি। আমি যখন দরজায় নক করলাম, এক ভদ্রলোক দরজা খুললেন, উনি আর্মি অফিসার, উনি ড্রেস পরা, কিন্তু ওনার কোনো ব্যাজ আমি দেখিনি, নাম ওনার দেখিনি। উনি ওখানে ছিলেন এবং আমাকে বললেন যে আপনি ঢুকবেন না। তো আমি বললাম যে আপনাদের সাথে তো কোনো রকমের কোনো সার্চ ওয়ারেন্ট নাই, ফ্যামিলি মেম্বার নাই, তো আপনারা কেন এখানে আসছেন? ওনারা আমাকে কোনো জবাব দেননি। 16 তারিখে, পরবর্তী 16 তারিখে শুক্রবার দিন আমি জানলাম টিভির স্ক্রলে যে ওনাকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু খিলক্ষেতে অ্যারেস্ট করা হয়েছে এবং ওনাকে প্রডিউস করা হয়েছে হচ্ছে নিউ মার্কেট থানার একটা মামলায়। কিন্তু সেখানে নিউ মার্কেট থানার মামলায় যখন আমি এই বিষয়টা কোর্টকে জানালাম, এর পরবর্তীতে ওনারা ডিএমপি জিয়াউল হাসানের এই আটকের এই বিষয়টা নিয়ে ওনারা 3 বার স্টেটমেন্ট দিয়েছে। প্রথমবার ওনাদের স্টেটমেন্ট ছিল এরকম, 1:54 মিনিটে 16ই আগস্ট ওনারা বলেছেন যে জিয়াউল হাসানকে 15 তারিখে খিলক্ষেত থেকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে বিকেলে তারা আরেকটা স্টেটমেন্ট চেঞ্জ করে দিয়েছে যে ওনাকে হ্যান্ডওভার করা হয়েছে আর্মির কাছ থেকে, ওনাকে ডিএমপি হ্যান্ডওভার নিয়েছে, কারণ ওনার বিরুদ্ধে 7/7/2024 জুলাই আগস্টে যে নিউ মার্কেট থানার মামলা, সেই মামলায় উনি আসামি। এরপরে রাত 8:54 মিনিটে আবার বলেছেন যে জিয়াউল হাসান আমাদের কাছে, ডিএমপি বলছে যে জিয়াউল হাসান আর্মির কাছে শেল্টার চেয়েছিল, কিন্তু আর্মি ওনার কাছে শেল্টারে ছিল এবং আর্মি আমাদের কাছে হ্যান্ডওভার করেছে। এটা হচ্ছে জিয়াউল হাসানের অ্যারেস্টের গল্প। এটা আমি আপনাদের যখন এই বিষয়গুলো আসবে এরকম ঢালাওভাবে বলা যাবে না। আপনি একটা একটা করে আমাকে জিজ্ঞেস করবেন, আমি একটা একটা করে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, প্রত্যেকটা কথার জবাব আপনারা পাবেন। চার্জশিট আসুক, আমার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সব আসুক, সেটা আমরা জানবো। ঠিক আছে? অনেক ধন্যবাদ।